নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শীতের একটা সকাল নিয়ে আবার আপনাদের সামনে আমি চলে এসেছি। আমার বর এখন অফিসে চলে যাচ্ছে, তাই ভাবছি বাইরের একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আজকে কিন্তু দারুণ সুন্দর রোদ্দুরের ভরা একটা দিন, কিন্তু তেমনি ঠান্ডাও আছে। আজকে -4 ডিগ্রি টেম্পারেচার। আর এই দেখুন ঘাসগুলোর ওপরে কেমন বরফ পড়েছে। আজকের এই ঘাসগুলো মনে হচ্ছে আমার মায়ের হাতের নারকেল তেল মেখে বসে আছে। ছোটবেলায় শীতের সময় যখন স্কুল যাওয়ার জন্যে খুব তাড়াহুড়ো করতাম আর চটাপট ঠান্ডায় স্নান করতে হবে, তা নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগবে, মা মাথায় এক খাবলা নারকেল তেল লাগিয়ে দিত। আর সেটা কখনো গলা কখনো না গলা নারকেল তেল আমার মাথায় লেগে এরম সাদা সাদা হয়ে থাকতো। আজকের ঘাসগুলো যেমন সাদা হয়ে আছে। সকালের ব্রেকফাস্টের জন্যে গাজর আর বিট সেদ্ধ করে নিয়েছি, আর সেই জলের মধ্যেই পরে সেদ্ধ করে নিয়েছি ডিম। আর লাল বিটের কালারে আমার ডিমগুলো হয়ে গেছে লাল ডিম, মানে ইংল্যান্ডের লাল ডিম বলা চলে। ছোট ননদের বড় মেয়ে দারুণ বড় রাঁধুনি, আপনাদেরকে আগেও বলেছি। আর আমার এইটা খেতে দারুণ লাগে বলে ও এইটা বানিয়ে পাঠিয়েছে। এগুলো হচ্ছে সমস্ত রকম ড্রাই ফ্রুট, সেইগুলো না ও কেমন করে আমাকে এরকম করে বানিয়ে দেয়। এর মধ্যে সমস্ত কিছু বেরিজ আছে, আর এর মধ্যে কিন্তু একটুও চিনি নেই, হালকা একটু গুড় দিয়েছে। সেটাও আবার আমাকে মেসেজ করে পাঠিয়েছে যে মামি, আমি হালকা একটুখানি গুড় দিয়েছি, অতএব তুমি ভালো করেই খেতে পারো। আমি জেলি আর ওইসবের বদলে ব্রেডের ওপরে এটাই সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট টুনটুনি পাখির মতো আমাদের এই জানলার ওপাশের গাছগুলোতে কতগুলো পাখি বসে, আর তাদের কথাবার্তা কোন ভোর থেকে যে শুরু হয়ে যায় কি বলবো। আপনারাও হয়তো হালকা করে সেই সাউন্ড আমার ভিডিওতে পাচ্ছেন। টেম্পারেচার খুব কম বলে যেখানে যেখানে জল আছে তার উপরে দারুণ সুন্দর বরফ জমেছে। আর এই জায়গাটা আমি সকালে অফিস যাওয়ার সময় দেখছিলাম। এখন ফিরছি বাড়ি, আর আমার বরের গাড়ি দাঁড় করিয়ে আমি এইখানটায় এসেছি এই ভিডিওটা বানানোর জন্যে। আমি এই বরফগুলোর উপরে পা দিচ্ছি, আর এর ভেতরের জলগুলো না এদিক ওদিক নড়াচড়া করছে, আর ওপরের এই বরফগুলো মচমচ করে ভেঙে যাচ্ছে, আর দারুণ লাগছে দেখতে। আমার কখনো কখনো মনে হয় ছোটবেলায় আমি যখন স্কুলে যেতাম আর এরকম জল টল কাদা টাদা পেলে আমি সেগুলো সব চটকে মোটকে বাড়িতে আসতাম। আর এখন আমি অফিস থেকে বাড়ি ফিরছি, বাট শয়তানিটা আমি একই রকম করে যাচ্ছি। কিন্তু আমার এসব করতে দারুণ লাগে। আমার বাচ্চাবেলাটা আমি কখনোই ভুলতে চাই না, আর আমার ছোটবেলাটা আমি কখনোই আমার জীবন থেকে আলাদা করতে চাই না। আমার মরার আগের দিন অবধি যেন আমি এরকমই প্রাণবন্ত বাচ্চা থাকি। যখন এসব শয়তানিগুলো করছিলাম, মাকে আর ছেলেকে ভিডিও কল করেছিলাম। মা তো দেখে হেসে খুন, আর ছেলে আবার খানিকটা শাসন করে নিল। আমার হাজব্যান্ড আর আমরা দুজন কিন্তু একই রকম, মানে আমরা বুড়ো বয়সেও টোনাটুনি দুজনা এরম শয়তানি বদমাশি বাচ্চামগিরি করি। কি আর করব বলুন, এখানের জীবন সম্পূর্ণ আলাদা। ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের জীবন একদম আলাদা হয়ে যায়, আর বাবা মা পুরো আলাদা। আর এটা হলো নিউ আর্ট গ্যালারি। আমরা তো ওলসোলে থাকি, আপনারা জানেন। আর এটা হচ্ছে এখানকার আর্ট গ্যালারি, আর এখানটায় লেখা আছে ফ্রি অ্যাডমিশন। আমি তাই ভাবছিলাম কলকাতাতে প্রতি পদে পদে আমাদেরকে কত কিছুর জন্য কত টাকা পে করতে হয়, আর এখানে কত কিছু ফ্রিতে পাওয়া যায় বলুন। আমার বর আসলে এইখানটাতেই গাড়িটা পার্ক করেছে। আমি গাড়িতে পা দেওয়ার সাথে সাথে আমাকে বলছে, কি গো তুমি আমাকে আর কত জ্বালাবে বলো তো? আমরা ইংরেজরা তোমাদের ইন্ডিয়ানদেরকে 200 বছর শাসন করেছি বলে তুমি আমাকে শোষণ করবে এইভাবে? এরম কিন্তু চলতে দেব না আমি কিন্তু তোমার নামে কেস করে দেব যে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে তুমি শয়তানি করার জন্য নেমে যাচ্ছ। এসব কিন্তু আমি একদম সহ্য করব না। আমিও হাসতে হাসতে বললাম, তোমরা যত আমাদের উপরে শাসন করেছ, আমিও তার এক এক করে প্রতিটার প্রতিশোধ নেব। সময় কারোর জন্য থেমে থাকে না, আমাদের জন্যেও থেমে নেই, কিন্তু আমরা একে অপরের সাথে এভাবে মজা করেই কাটাচ্ছি।
ক্রিসমাসে যেসব গিফটগুলো পেয়েছিলাম সেইগুলো খোলা হয়নি। একটাই শুধুমাত্র গিফট যেটা আমি আগে খুলে দেখেছি, আর সব কটা এরম করেই বন্ধ করা আছে। আজ কদিন ধরেই পেটের মধ্যে গুড়মুড় করছে যে কখন গিফটগুলো একটু খুলে দেখব। চলুন গিফটটা একটু খুলে দেখা যাক যে কি কি পেয়েছি। আমার কিন্তু গিফটের প্যাকেট খুলতে দারুণ লাগে। একটা নেল ক্রিম, একটা লেগ ক্রিম, একটা বডি লোশন আর একটা সাবান। একটাও কিন্তু ফেসের জন্য কোনো কিছু নেই, কারণ ফেসের সবার আলাদা আলাদা ব্র্যান্ডেড ইউজ করে, তাই কেউ কারোরটা জানে না। তাই এখানে কোনো ফেসের ক্রিম নেই, আর এগুলো কিন্তু সব অর্গ্যানিক অয়েল দিয়ে তৈরি, আর একটাও কোনো সিনথেটিক প্রোডাক্ট নয়। মাই ম্যানেজার, ওয়ান অফ মাই ফ্রেন্ড। বক্সগুলো খুলতে অবধি আমার বরের যেন জিভ দিয়ে লালা ঝরছে। সেই থেকে বলে যাচ্ছে এই বক্সটার মধ্যে মোজা আছে, মোজাগুলো কিন্তু আমাকে দেবে, আর এই মোজাগুলো আমি ওকে একটাও দেব না। That is not for you, okay? That is not for you. I know you love it. This is red, not your color. And এটা আমায় দিয়েছে আমার ম্যানেজারও দেখলাম আমাকে এই সমস্ত কিছু ক্রিমগুলোই গিফট করেছে। আমি আমার জীবনে কোনো দিনই আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করিনি, ইভেন তো আমি কখনো সাবানও ব্যবহার করি না। তো আমি এই সব জিনিসগুলোই প্যাকিং করে রেখে নিচ্ছি, মার হাতে দিয়ে দেব। দিদির মেয়েরা আছে আর আমার ছেলেও এই সব ব্যবহার করতে খুব ভালোবাসে। আমি, আমার মা আর আমার হাজবেন্ড, আমরা তিনজন একদমই কোনো জিনিসের ধার ধারি না। আমরা বড্ড ন্যাচারাল মানুষ, আর আমাদের ন্যাচারাল জিনিসটাই ভালো লাগে। গন্ধ আসছে না, ভেতরটা ঢাকা। আচ্ছা, এটা হয়ে গেল। এটা হচ্ছে একটা চকলেট, আর এটা দিয়েছে আমার ছোট ননদ। এটা কিন্তু একটা বিস্কুটের প্যাকেট। তাজমহল, ইন্টারেস্টিং। তারামণ্ডলের ভেতরে বিস্কুট, কুকিজ। এটা তো প্রথমে বুঝতে পারছিলাম না যে কি ব্যাপারটা, তারপরে দেখলাম এটা হচ্ছে একটা পুশ করার একটা জায়গা, সুইচ। এই করে দিলাম। গিফটের কারখানা শেষ হবার পর রাত্রেবেলা বর বলল আজ একটু পাস্তা বানাও, তাই রাতের খাবারে একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। আর জানেন তো, আমি প্রতিটা ব্লগ বানানো হওয়ার পর আমার বান্ধবীকে সেন্ড করি। আজকেও সেন্ড করেছিলাম। ও আমায় বলল, তুই এখনও বিস্কিটকে বিস্কুট বলিস? আমি বললাম, বাঙালি যদি বিস্কিটকে বিস্কুট বলে তবে খারাপ কি? বিস্কিটকে বিস্কিট বলবে ইংলিশরা, আর আমরা বিস্কুটকে বিস্কুট বলবো। বাঙালি যদি বিস্কুটকে বিস্কিট বলতে শিখে গেল তবে তো আমাদের জাতের নাম খারাপ হলো। আমার ক্ষেত্রে একটু আলাদা, ওই ইংরেজদের সাথে থাকি বলে ইংলিশটা মাঝে মাঝে একটু আসে। আর এই দেখুন, এই গরম জলের মধ্যে ম্যাগি মশলার মতো একটা মশলা দিয়ে দিচ্ছি, এটাই খানিকক্ষণ পর গাঢ় হয়ে যাবে। চলুন ওই ঘরে যাই, আমার মশলার যে জায়গাটা আছে ওখান থেকে খানিক মশলা নিয়ে আসি।
এটা হচ্ছে ইংলিশ কিচেন, এটা আমার বরের কিচেন। আর আমি যেটাই রান্না করি ওইটা ইন্ডিয়ান কিচেন। আমি আর আমার শাশুড়ি মা রান্না করি। আর আমার বরের মশলার যে কত বাহানা, কত বাহার, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ ওর রান্নাতে এই সব টাইপেরই মশলা যায়। আর এই দেখুন, যে গরম জলের মধ্যে সেই ম্যাগি মশলার মতো দিয়েছিলাম ওইটা কেমন গাঢ় হয়ে গেছে। মশলা আমার রেডি হয়ে গেছে, এখন পাস্তা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার পাস্তা। কিন্তু দেখুন কেমন নেটের সাথে সেটে গেছে। এই প্রবলেমটা না আমি প্রায়ই ফেস করি। আমার বান্ধবীর আবার রেস্টুরেন্ট আছে, সে আবার আমায় সাজেস্ট করেছে এই যখন এসব পাস্তা টাস্তা সেদ্ধ করবি ওই জলের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিস। তেল দিয়ে দিলে নাকি এরম আর একটা আরেকটার সাথে লেগে যায় না। জানি না, নেক্সট ডে যখন আমি পাস্তা টাস্তা সেদ্ধ করব কয়েক ফোঁটা তেল দিয়ে দেবো ভাবছি। আপনারা কিভাবে করেন আমাকে একটু জানাতে ভুলবেন না কিন্তু। আর এটাই কি সঠিক প্রসেস সেটাও আমাকে জানাবেন। বিলেতি বঙ্গিনী আজ আপনাদের থেকে বিদায় নেবে। আমি প্রতি সপ্তাহে 2 বার বিলেতের সমস্ত কথা নিয়ে আপনাদের সামনে হাজির হই। বিলেতি বঙ্গিনীর এই ব্লগগুলো কেমন লাগছে প্লিজ আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আমার চ্যানেলটা একদম নতুন, আপনাদের সাপোর্টের আমার অনেক 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 বেশি দরকার। বিলেতকে যদি ভালোভাবে জানতে চান প্লিজ আমার সাথে থাকুন। একটা লাইক, কমেন্ট আর শেয়ার। আজকে যদি সাবস্ক্রাইব করতে ভুলেও যান, পরবর্তী সময়ে যদি আবার বিলেতি বঙ্গিনীর কথা মনে পড়ে ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে বিলেতি বঙ্গিনী। আমি সামনে হাজির হয়ে যাব। আজকে রাখি তবে, পরের একটি ব্লগে আবার দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।